প্রথম পর্বে আমরা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করেছি ইতিমধ্যেই। তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটা দেখেছো এবং পরবর্তী পর্বে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করব। মন দিয়ে সেগুলো শোনো এবং যারা আগামী বারে পরীক্ষায় অবতীর্ণ হতে চলেছ তাদের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর যারা এবছরে পরীক্ষা দিয়েছো তারা বুঝতে পারবে সঠিক উত্তরটা কি লিখলে ঠিক হতো এবং কি লিখলে ভালো নম্বর পাওয়া যায়। যাই হোক, আমরা বিভাগ গ থেকে শুরু করছি। এখানে 3 নম্বরের প্রশ্ন। এখানে আমরা দেখছি 2টি অথবা 3টি বাক্যে যেটা উত্তর করতে হয়, যে কোনো 11টি। তার প্রথম যে প্রশ্নটি রয়েছে, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়, সেটা আমরা জানি যে বিনয় বাদল দীনেশ 1930 সালে রাইটার্স বিল্ডিংয়ে সিম্পসন সহ অত্যাচারী যে সমস্ত পুলিশ কর্মচারী উচ্চপদস্থ ছিলেন, যারা স্বদেশী বিপ্লবীদের উপর অত্যাচার করতেন, তাদেরকে হত্যার একটি ষড়যন্ত্র এবং পরিকল্পনা তৈরি করেন এবং সেই অনুযায়ী তারা পৌঁছে যান রাইটার্স বিল্ডিংয়ে ইউরোপিয়ান পোশাকে সুসজ্জিত হয়ে, এবং তারা সিম্পসনকে হত্যা করেন। বিনয় বাদল দীনেশ হত্যার নিজেদেরকে যখন ধরা পড়ে যাবেন, এই অবস্থায় তারা শেষ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেন। এই যে ঘটনাটা, সেই ঘটনাটাকেই বলা হচ্ছে অলিন্দ যুদ্ধ। তোমরা এটা জানো হয়তো। এটা অনেক সহজ স্টিরিওটাইপ প্রশ্ন। এরপরে আসছি, কি উদ্দেশ্যে নারীর কর্মমন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। তোমরা জানো যে এটা চিত্তরঞ্জন দাসের ভগ্নী উর্মিলা দেবী এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে চরকা, খাদি ইত্যাদি প্রচলন করা হয়েছিল, মেয়েদের শেখানো হতো। এছাড়া দেশপ্রেমের প্রচার, স্বদেশিকতার প্রচার, স্বদেশী আন্দোলনে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য মেয়েদেরকে এটা গঠিত হয়েছিল। মহিলা স্বাধীনতা সংগ্রামীদেরকে উৎসাহিত করা এবং তাদের মধ্যে শিক্ষার বিস্তার করা, নানাবিধ কর্মসূচি এর মধ্যে কিন্তু ছিল নারীর কর্মমন্দিরের মধ্যে, যেটা উর্মিলা দেবী তৈরি করেছিলেন। সেই বিষয়টা লিখতে হবে। এরপরে আছে শেখ আবদুল্লাহ কে ছিলেন। শেখ আবদুল্লাহ ছিলেন একজন কাশ্মীরি রাজনীতিবিদ, যিনি শের ই কাশ্মীর বলে পরিচিত ছিলেন এবং প্রথম কাশ্মীরের নির্বাচিত প্রধানমন্ত্রী। তখন কিন্তু প্রধানমন্ত্রী বলা হতো কাশ্মীরের, সেইটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছেন শেখ আবদুল্লাহ। এরপর হচ্ছে দার কমিশন বা ধর কমিশন, যেটা 1948-এ কেন গঠিত হয়েছিল, এই প্রশ্নটা আছে। আমরা জানি যে এটা ভাষাভিত্তিকভাবে রাজ্যগুলি পুনর্গঠন করার জন্য এই কমিটি তৈরি করা হয়েছিল এবং সেটা খুব বিজ্ঞানসম্মত ছিল, কারণ জাতিভিত্তিক বা ধর্মভিত্তিক যদি করা হতো তাহলে অনেক বিতর্ক তৈরি হতে পারত এবং ছোট ছোট অংশে ভারতবর্ষ বিভক্ত হয়ে যেত রাজ্যে। সেই ক্ষেত্রে তৎকালীন যারা আমাদের চিন্তানায়ক ছিলেন তারা ভেবেছিলেন যে ভাষাভিত্তিকভাবে যদি রাজ্যগুলো গঠন করা যায় তাহলে হয়তো সেটা বিজ্ঞানসম্মত হবে এবং তার জন্য একটি কমিটি গঠন করা ছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন এস.কে. দার। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন, বাংলা ছাপাখানার বিকাশে সুরেশচন্দ্র মজুমদারের অবদান। এখানে সুরেশচন্দ্র মজুমদারের একটা বড় অবদান রয়েছে। সেটা হচ্ছে ছাপাখানার ক্ষেত্রে যে লাইনো টাইপ, সেই লাইনো টাইপের প্রবর্তনের ক্ষেত্রে তিনি একটা যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন এবং গৌরাঙ্গ প্রেস বলে একটি, শ্রী গৌরাঙ্গ প্রেস তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ছিলেন একজন জাতীয়তাবাদী মানুষ, জাতীয়তাবাদের প্রসারেও তার উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং তিনি তার বন্ধু প্রফুল্ল কুমার সরকার মশাইয়ের সঙ্গে তিনি সম্মিলিতভাবে আনন্দবাজার পত্রিকা প্রকাশ শুরু করেন জাতীয়তাবাদী পত্রিকা হিসেবে। এটা তার অন্যতম অবদান। এগুলো লিখতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি উদ্দেশ্যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। এটা আমরা সবাই জানি, প্রকৃতির মুক্তাঙ্গনে বিশ্ববিদ্যার চর্চা হবে, মানুষ বেড়ে উঠবে, মানুষ শিক্ষা লাভ করবে প্রকৃতির একটা মুক্ত পরিসরে। মানুষের মধ্যে বিশ্ববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানী ব্যক্তিরা সমবেত হবেন, বিদ্যা চর্চা করবেন স্বাধীনভাবে, বাধাহীনভাবে। মানব শিশু ছোট থেকে বড় হয়ে উঠবে শিক্ষার সেই বিশ্ববিদ্যার প্রাঙ্গণকে তিনি তাই বিশ্বভারতী বলে মুক্ত চিন্তার একটা উন্মুক্ত ক্ষেত্র বলে তিনি মনে করেছিলেন এবং সেই জন্যই তিনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন।
এরপর আছে যেটা বাংলার কৃষক আন্দোলনে বীরেন্দ্রনাথ শাসমলের ভূমিকা, এটা রয়েছে প্রশ্ন। সেটা আমাদের লিখতে গেলে আমাদের বলতে হবে যে যখন চিত্তরঞ্জন দাস স্বরাজ্য দল গঠন করলেন তখন এই বীরেন্দ্রনাথ শাসমল তাতে অংশগ্রহণ করেন এবং এই স্বরাজ্য দল যখন অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠেছে, মেদিনীপুর জেলায় তার প্রভাব ছিল সর্বাধিক। এই মেদিনীপুর জেলায় যখন ইউনিয়ন বোর্ড, জেলা বোর্ড কাউন্সিলের যে তোমার কর, সেই কর বন্ধ করা, অর্থাৎ কর প্রদান বন্ধ করার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি কংগ্রেসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই কথাগুলো কিন্তু আমাদের লিখতে হবে। এরপর আছে বিরাট ষড়যন্ত্র মামলা। কমিউনিস্ট মুভমেন্টের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ উজ্জ্বল অধ্যায়। 1923 থেকে 1932 পর্যন্ত যে ভারতীয় রেল ধর্মঘট কর্মসূচি যে সময় নেওয়া হয়েছিল, বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলোকে সংগঠিত করে বিভিন্ন কমিউনিস্ট নেতৃবৃন্দ তারা সংগঠিত করছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই সময় 3 জনকে প্রথম গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে 27 জনকে গ্রেপ্তার করা হয়। এম এ ডাঙ্গে, শওকত ওসমান আলী, মুজাফফর আহমেদ কাকাবাবু, ফিলিপস প্র্যাট, বিদেশিরাও অংশগ্রহণ করেছিলেন, বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি, এই সমস্ত যারা অংশগ্রহণ করেছিলেন এই বিরাট ষড়যন্ত্র মামলায় 1860 ধারায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এই উত্তরের মধ্যে উল্লেখ করতে হবে। এরপর হচ্ছে বারাসাত বিদ্রোহ ব্যর্থ হলো কেন। আমরা জানি যে তিতুমিরের নেতৃত্বে বারাসাত বিদ্রোহ শুরু হয়েছিল এবং সেটা ছিল মূলত জমিদার এবং ইংরেজদের সৃষ্ট মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে একটা আন্দোলন। তবে এই আন্দোলনের রূপরেখা গড়ে উঠেছিল বা এটা ভিত্তি ছিল মূলত ধর্মীয়, যদিও নিম্নবর্গের উভয় ধর্মের মানুষ, হিন্দু এবং মুসলমান, সবাই প্রথমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু যখন ব্রিটিশ এটা দমন করার জন্য নেমে পড়ে, তখন যে বাঁশের কেল্লা নির্মাণ করে তিতুমির যেভাবে চালাচ্ছিলেন, তিনি নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেছিলেন। এই যে একটা আইন শৃঙ্খলার ডিসরাপশন বলে মনে করেছিল ব্রিটিশরা, এবং তার পরিপ্রেক্ষিতে তারা সেনাবাহিনীকে ব্যবহার করে এই আগ্নেয়াস্ত্রের সামনে চিরাচরিত তীরধনুক এই সমস্ত অস্ত্রশস্ত্র অকার্যকর ছিল, তাই তারা ব্যর্থ হয়েছিল সম্মুখ যুদ্ধে। আর তাছাড়াও জনসমর্থন হারিয়েছিল নানা কারণে, ধর্মীয় বিদ্বেষ, বিশৃঙ্খলা ইত্যাদির কারণে শেষ পর্যন্ত কিন্তু এই বিদ্রোহ জনপ্রিয়তা হারায় এবং বুদ্ধিজীবী যে মানুষ তারা কিন্তু তার পাশ থেকে কখনোই দাঁড়াননি বা সরে গিয়েছিলেন। এই সমস্ত কারণে কিন্তু দেখা যায় যে আন্দোলন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপর আসছি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব কী? সবচেয়ে বড় উপজাতি বিদ্রোহ, ভারতবর্ষের সবচেয়ে বড় অঞ্চল জুড়ে এই বিদ্রোহ দেখা দিয়েছিল। সাঁওতালরা নানাভাবে শোষিত হচ্ছিল। যে জঙ্গলমহল এলাকা আমরা বলছি, দামিনী কোহ, সেই এলাকায় ইংরেজদের যে পার্মানেন্ট সেটেলমেন্টের পর যে উচ্চ হারে কর নির্ধারণ করা হয়েছিল, যা তাদের কোনোদিন দিতে হয়নি, সেটা নগদ অর্থে শোধ করতে হতো। তার ফলে তাদের মধ্যে মহাজন অর্থাৎ কিনা বহিরাগত যে সমস্ত ব্যবসায়ী, অবাঙালি বা বাঙালি দিকুদের আবির্ভাব হয়েছিল, যাদেরকে তারা দিকু বলতো। তাদের দ্বারা তারা শোষিত হতো এবং ইংরেজদের দ্বারা অত্যাচারিত হতো, নীলকর সাহেবদের দ্বারা তারা অত্যাচারিত হতো। বিভিন্ন সময় তাদের বেট বেকারিতে অংশগ্রহণ করতে সরকারিভাবে বাধ্য করা হতো। এই সমস্ত বিষয়গুলোর প্রতিবিধান কল্পে কিন্তু সাঁওতালরা সমবেতভাবে বিদ্রোহ করেছিল এবং এই উপজাতি বিদ্রোহের ফলে তারা তাদের নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল। তাদের সাঁওতাল পরগনা এলাকাটাকে জমি কেনা বেচার উপরে একটি নিষেধাজ্ঞা জারি হয়। ইংরেজরা অনেক কিছু পরিবর্তন আনতে বাধ্য করে। তারা জমিদার এবং দিকুদের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করার জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেখানে পুলিশ বা আইনের বিচার তারা পেত না, সেক্ষেত্রে কিছুটা হলেও একটু যাকে বলা যায় সুবিধা তাদেরকে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। এটাই হচ্ছে গুরুত্ব। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, অর্থাৎ কিনা জমিদার সভা বা ভূমাধিকারী সভা। এটা মূলত জমিদারদের
তৈরি করা একটি প্রতিষ্ঠান। তারা নিজেদের জমিদারি রক্ষা করার জন্য যে পার্মানেন্ট সেটেলমেন্টের বিষয় এবং তাদের স্বার্থ রক্ষা করার জন্য তাদের যে কর, ভূমি রাজস্ব এবং তাদের সুযোগ সুবিধা, আইন কানুন ইত্যাদি নানা বিষয় ইংরেজদের সঙ্গে আলোচনা করার জন্য এই একটি প্ল্যাটফর্ম হিসেবে এই ল্যান্ড হোল্ডার সোসাইটি গঠন করেছিল। এবং এটা আমরা দেখতে পাচ্ছি 1837 খ্রিস্টাব্দ নাগাদ এটা তৈরি হয়েছিল। এবং পুলিশ ইত্যাদির সঙ্গে সম্পর্ক এবং রাজপুরুষদের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার জন্য এবং তাদের নিজেদের সুবিধায় বিভিন্ন জিনিস তারা ইংরেজ সরকারের কাছে সুপারিশ করার জন্য এই ল্যান্ড হোল্ডার্স সোসাইটি গঠন করেছিল। এটাই ছিল মূল উদ্দেশ্য। এরপরে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মরণীয় কেন। এখানে আমরা দেখব যে কংগ্রেসের জন্ম হয়েছে, কিন্তু প্রথম দিকের কংগ্রেসের জন্মের আগে থেকেই বলা যেতে পারে যে সমস্ত নেতৃবৃন্দ এগিয়ে এসেছিলেন। আমরা দেখব যে 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে তখন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বদেশী এবং বয়কট আন্দোলনের একটা বিরাট নেতৃত্ব দিচ্ছেন। পরবর্তীকালে কংগ্রেস পূর্ববর্তী যে ভারত সভা গঠিত হচ্ছে সেই ভারত সভা গঠনের ক্ষেত্রে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা ভারতবর্ষ জুড়ে তিনি স্বদেশিকতার প্রচারের জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য তিনি বক্তৃতা দিয়েছিলেন এবং তার ফলে একটা জনমত তৈরি হয়েছিল, ব্রিটিশ বিরোধী জনমত। এবং আমরা দেখব যে সিভিল সার্ভিসের বয়স যখন কমিয়ে দেওয়া হয় ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের অংশগ্রহণ যাতে করতে না পারে তার জন্য, তার বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনের ক্ষেত্রেও নেতৃত্বে উজ্জ্বল ভূমিকা পালন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এইগুলোই কিন্তু আমাদের উল্লেখ করতে হবে। এরপরে আসছি মানুষের খাদ্যাভ্যাসের উপরে ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা। অবশ্যই ভৌগোলিক পরিবেশ মানুষের খাদ্যাভ্যাসকে নিয়ন্ত্রণ করে। ইউরোপের মানুষ যেভাবে যে সমস্ত শস্য ইউরোপের ভৌগোলিক পরিবেশে জন্মায় সেটা কিন্তু ভারতবর্ষে জন্মায় না। কাজেই ইউরোপের খাদ্যাভ্যাসের সঙ্গে ভারতবর্ষের মানুষের খাদ্যাভ্যাসের পার্থক্য আছে। যুগ যুগ ধরে বিভিন্ন সময়ে বিবর্তনের বিভিন্ন ধারায় আমরা দেখতে পাই খাদ্যাভ্যাস পরিবর্তিত হয়েছে এবং ন্যাচারাল হ্যাবিটেট এবং প্রাপ্য যে সমস্ত শস্য বা জীবজন্তু যেগুলো মানুষ গ্রহণ করে থাকে সেগুলোর প্রাপ্যতা অনুযায়ী কিন্তু সেই খাদ্যাভ্যাস ভৌগোলিক পরিবেশের উপর কিন্তু নির্ভর করে। এমনকি গোটা ভারতবর্ষেও যদি আমরা দেখি তাহলেও দেখব পশ্চিমাঞ্চলের সঙ্গে পূর্বাঞ্চলে খাবারের অনেক পার্থক্য রয়েছে এবং শুধু পার্থক্যই নয়, রন্ধন প্রণালী, রন্ধন শৈলীগুলোরও অনেক পরিবর্তন রয়েছে। দক্ষিণ ভারতের মানুষ যেমন সাম্বার রসম খান, তেমনি আমরা পাঞ্জাবে লোকেদের ডাল বিভিন্ন ধরনের খেতে দেখি। আবার পূর্ব ভারতে, আমাদের বাংলায় এ ধরনের খাবার খুব একটা প্রচলিত নেই, এখানে আমরা ভাত খেতে অভ্যস্ত। আবার পশ্চিম ভারতে, রাজস্থান অঞ্চল, গুজরাট অঞ্চলে সেখানে কিন্তু রুটি প্রাধান্য রয়েছে। কাজেই এগুলো আমাদের এইগুলো তুলে ধরতে হবে কিভাবে ভৌগোলিক পরিবেশ, অর্থাৎ কিনা কি পরিবেশে কোন ধরনের শস্য জন্মাচ্ছে বা কোন জিনিসগুলো তার পরিবেশের মধ্যে থেকে মানুষ পাচ্ছে তার উপরে সে জীবন ধারণ করে বা তার খাদ্যাভ্যাস গড়ে তোলে। এই বিষয়টাকে কিন্তু একটু টেকনিক্যালি নিজের বুদ্ধি খাটিয়ে লিখতে হবে। এটা একটা খুব সুন্দর প্রশ্ন। তোমরা কি বুঝছো, তোমরা কতটা উপলব্ধি করতে পারছো ইতিহাসের বিষয়গুলোকে, সেগুলোকে জানার জন্য এই প্রশ্নগুলো রাখা হয়েছে। যাই হোক, এর পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থ 70 বছরের গুরুত্ব কি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ স্বাধীনতার বহু পূর্বে জাতীয়তাবাদের যখন উষাকাল, সবে যখন জাতীয়তাবাদের উদ্ভব হচ্ছে, সেই সময়ের যে পূর্ববঙ্গে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং এই বইটা কিন্তু তার 70 বছরের গোটা জীবনী নয়, এরপরেও তিনি বেঁচে ছিলেন কিছুকাল। তিনি কিন্তু সমস্ত জীবনীটা কিন্তু এখানে তিনি জীবন কথা তিনি এখানে বলেননি। তিনি মাত্র 22 বছরের কথা বলেছেন, যেখানে তার শৈশব এবং কৈশোরের কথা রয়েছে, যেখানে পূর্ববঙ্গে তার অবস্থান, সামাজিক পরিস্থিতি কেমন ছিল এবং পরবর্তীকালে তিনি কলকাতায় যখন আসছেন, কলকাতার শিক্ষা ব্যবস্থা, সেখানে ব্রাহ্ম ধর্মের উদ্ভব, সেখানে 1905 সালে কিভাবে বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হচ্ছে, এই ধরনের সমস্ত স্বদেশিকতার প্রথম যুগের ব্যাপার এবং কলকাতার তৎকালীন কলকাতার যে ছবি সেইগুলো আমরা জানতে পাচ্ছি। এই সমস্ত নানা বিষয়গুলো জানা যায়। তাছাড়া বিপ্লবী আন্দোলনের যে একটা সূচনাকাল, উষাকাল, সেটারও একটা ছাপ এই বইয়ের মধ্যে আমরা পাই। এরপর আসছি হরিনাথ মজুমদার স্মরণীয় কেন।
তোমরা জানো যে কুমারখালী থেকে গ্রাম বার্তা প্রকাশিকা বলে একটি পত্রিকা তিনি কাঙাল হরিনাথ নামে পরিচিত ছিলেন, তিনি প্রকাশ করতেন। এই পত্রিকায় কৃষক সম্প্রদায়ের বিভিন্ন দুর্দশার কথা, ইংরেজদের অত্যাচারের কথা যেমন থাকতো, তেমনি সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্পকলা, সূচিশিল্প প্রভৃতি নানা বিষয় এখানে স্থান পেত এবং স্বদেশী চিন্তাধারার প্রসারের ক্ষেত্রে এই পত্রিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং মেয়েদের উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে যে প্রবন্ধ, সেগুলো নিবন্ধ, সেগুলো এখানে প্রকাশিত হতো। যদিও অবশ্য পরবর্তীকালে তিনি সাংবাদিকতা ত্যাগ করেন এবং বাউল সঙ্গীতের প্রতি তিনি আসক্ত হন এবং অনেক বাউল সঙ্গীতের তিনি জনক এবং তিনি সুরকার, তিনি বাউল সঙ্গীতের মধ্যে চলে যান। যাই হোক, হরিনাথ মজুমদার এই সমস্ত নানা কারণগুলোর জন্য স্মরণীয় হয়ে আছেন। এরপর হচ্ছে লর্ড হার্ডিঞ্জের শিক্ষানীতি। এটা খুব টেকনিক্যাল প্রশ্ন, এটা খুব সহজে উত্তর করা কিন্তু কঠিন। আমি একটু জাস্ট উল্লেখ করছি, বিস্তৃতভাবে বলার খুব একটা অবকাশ নেই, কারণ এগুলো দীর্ঘ আলোচনার বিষয়। যাই হোক, 1842 সালে আমরা দেখব যে কাউন্সিল অফ এডুকেশন গঠিত হচ্ছে, এটা এই সময়। এবং সেই সূত্র ধরে 1844 সালে হার্ডিঞ্জ ঘোষণা করছেন, বর্লাট তিনি হার্ডিঞ্জ ঘোষণা করছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে ইংরেজি জানা ব্যক্তিদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। তৎকালীন সময়ে ইংরেজি শিক্ষা দেওয়ার যে ব্যবস্থা সেটা ছিল অপ্রতুল এবং সেটা খুব সহজলভ্য ছিল না। এইভাবে তিনি একটা একটা বাউন্ডারি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেটা একটা ব্যাপার, যেমন সেটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীকালে কতগুলো ব্যবস্থা নেওয়া হয়েছিল। যেমন পরবর্তীকালে আমরা দেখব এরই অনুসারী হয়ে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি যিনি হচ্ছেন চার্লস উড, তিনি কিন্তু 1854 সালে উডের দলিল প্রকাশ করছেন, উডস ডেসপ্যাচ। এবং সেখানে কিন্তু পরবর্তী ক্ষেত্রে যে শিক্ষানীতি গ্রহণ করা হচ্ছে, যেটা চুইয়ে নামা শিক্ষানীতি পরবর্তীকালে আমরা দেখব মেকলের শিক্ষাধারার মধ্যে, এই কলকাতা বিশ্ববিদ্যালয়, মাদ্রাস বিশ্ববিদ্যালয়, যে তিনটি, বোম্বাই বিশ্ববিদ্যালয়, এই তিনটি বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠার উদ্যোগ আমরা দেখব যে 1858-তে নেওয়া হচ্ছে, এই সব কিছুই কিন্তু এই যে 1842 সালের কাউন্সিল অফ এডুকেশন যেটা গঠিত হয়েছিল তারই ফলশ্রুতি। এর পরবর্তী ক্ষেত্রে তাকেই এরই ফলো আপ হার্ডিঞ্জের শিক্ষানীতি এইভাবে কিন্তু আমাদের ব্যাখ্যা করে তুলে ধরতে হবে। যাই হোক, আমি সংক্ষেপে বললাম, আরও অনেক কিছু বলার আছে। এরপর আমরা চলে যাচ্ছি 4 প্রশ্নে। 7-8টি বাক্যে যেখানে লিখতে হবে। বাক্য খুব গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তথ্যটা সঠিকভাবে তুলে ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে প্রত্যেকটা বিভাগ থেকে 6টা প্রশ্নের একটা করে মোট 6টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা। এটা তোমরা জানো, খুবই স্টিরিওটাইপ প্রশ্ন, যে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার সময় ব্রিটিশ ভারত যেমন ঐক্যবদ্ধভাবে ভারত ইউনিয়নের মধ্যে চলে গেল, তেমনি পাকিস্তান বলে একটি রাষ্ট্র তৈরি হলো। তখন কিন্তু ভারতবর্ষে অসংখ্য দেশীয় রাজ্য ছিল, যেমন হায়দ্রাবাদ, যেটাকে বলা হতো তেলেঙ্গানা, তারপর রয়েছে জুনাগড়, তারপর রয়েছে কাশ্মীর, তারপর রয়েছে গোয়া। এরকমভাবে বিভিন্ন ভারতবর্ষে অনেক ছোট ছোট রাজ্য ছিল। সেই রাজ্যগুলোকে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে লৌহ মানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সেই ভারতভুক্তির সংক্ষিপ্ত পরিচিতি, তার ভূমিকার কথা, সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যে উল্লেখ করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রয়োজনীয়তার কারণ কি, যেটা আমি অলরেডি আগের ভিডিওতে উল্লেখ করেছি, যে ভারতভুক্তির ক্ষেত্রে ভাষাভিত্তিকভাবে রাজ্যগুলি যদি গঠিত হতো তাহলে অনেক সমস্যা আমরা এড়িয়ে যেতে পারতাম। জাতিভিত্তিক কিংবা ধর্মভিত্তিকভাবে যদি বা অঞ্চলভিত্তিকভাবে যদি এটা করা হতো তাহলে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারত। তাই তৎকালীন যারা রাজনীতিবিদ বা চিন্তানায়ক ছিলেন তারা ভেবেছিলেন যে রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে অবশ্যই ভাষাকেই অবলম্বন করা উচিত এবং দ্বার কমিশন গঠিত হয়েছিল। দ্বার কমিশন আলোচনা করার সময় আমরা এটা আলোচনা করেছি। যাই হোক, এর পরবর্তী উপবিভাগে যেটা বলা হচ্ছে বাংলা ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশনারিদের অবদান বিশ্লেষণ করো। অসাধারণ অবদান, যে বিশেষ করে শ্রীরামপুর ত্রয়ী, উইলিয়াম কেরি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনের ভূমিকা অভূতপূর্ব। এরা যদিও মিশনারি,
তবুও দেখব 1801 থেকে 1832 সাল পর্যন্ত 40টি ভাষায়, শুধুমাত্র বাংলা বা ইংরেজি নয়, 40টি ভাষায় 2 লক্ষের বেশি বই কিন্তু এই শ্রীরামপুর প্রেস থেকে কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং সেখানে আমরা দেখব যে শুধুমাত্র খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য বাইবেল ছাপা হয়নি, রামায়ণ, মহাভারত, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানেরও বই, যেমন ফেলিক্স কেরি, উইলিয়াম কেরির পুত্র, তিনি বিদ্যাবিহারাবলী বলে একটি এনসাইক্লোপিডিয়া জাতীয় গ্রন্থ রচনার কাজে হাত দিয়েছিলেন এবং তার প্রথম পর্যায়ে বেশ কয়েকটি তিনি প্রকাশও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা সমাপ্ত করতে পারেননি। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো লিখতে হবে। এবং এই শ্রীরামপুর প্রেস যখন কাজ করছে শ্রীরামপুরকে কেন্দ্র করে, এটা ডেনিস মিশনের অন্তর্গত ছিল, এদের কিন্তু কলকাতায় কাজ করার কোনো সুযোগ ছিল না, তার ফলে শ্রীরামপুরেই কিন্তু তাদের বিকাশ লাভ সম্ভব হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলাকায় এদের কার্যকলাপ ছিল অত্যন্ত সীমাবদ্ধ এবং এটা প্রথম দিকে ছিল নিষিদ্ধ। যাই হোক, এই কথাগুলো উল্লেখ করলাম। পরবর্তী প্রশ্ন, বাংলার শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান বিশ্লেষণ করো। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখব যে মহেন্দ্রলাল সরকার এটি প্রতিষ্ঠা করেছিলেন মূলত গবেষণামূলক, বেসিক সায়েন্সের গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তোলার জন্য। তৎকালীন সময় যারা বুদ্ধিজীবী, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কালীপ্রসন্ন সিংহ, এরকম অনেকেই যারা অর্থ সাহায্য করেছিলেন এই প্রতিষ্ঠানটি গড়ে তোলার জন্য। এখানে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান প্রভৃতি নানা বিষয়ে গবেষণা করা হতো এবং এখান থেকেই প্রথম আমরা দেখতে পাই যে সিভি রমন তিনি কিন্তু নোবেল প্রাইজ লাভ করেছিলেন। এর পরের উপবিভাগ ঘ3, এখানে প্রথম যেটা প্রশ্ন রয়েছে, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। এটাও সেই একই রকম ধরনের প্রশ্ন। দিগুদের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মিশনারি কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করা, তাছাড়া ইংরেজদের তৈরি করা মধ্যস্বত্বভোগী যে সমস্ত রয়েছিল তাদের মধ্যে, তারা যে শোষণটা করতো সেটার বিরুদ্ধে প্রতিবিধান খোঁজা, ইংরেজদের বিরুদ্ধে প্রতিবিধান খোঁজার জন্য এটা চেষ্টা করেছিল। এবং আমরা দেখব যে শেষ পর্যন্ত এদেরই আন্দোলন বা এদেরই বিপ্লবের চাপে আমরা দেখব যে ছোটনাগপুরে প্রজাসত্ব আইনটি কিন্তু পাস হচ্ছে। কাজেই এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এরপরে আসছি নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা। অবশ্যই খুব উজ্জ্বল ভূমিকা। বাঙালি সমাজ কিন্তু নীল বিদ্রোহের ক্ষেত্রে আমরা দেখব যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এগিয়ে এসেছিল। শুধু দীনবন্ধু মিত্রের নীলদর্পণ রচনার মাধ্যমেই বাংলার কোণে কোণে, ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল নীল বিদ্রোহীদের অত্যাচারের কাহিনী, যেটা পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ করা হয় এবং রাজরোষে পড়ে সেখানে জেমস লংয়ের মতো একজন পাদ্রীকেও জেলে যেতে হয়েছিল। মধুসূদন দত্ত সেটি অনুবাদ করেছিলেন বলে জানা যায়। এই সময়ে আরও কতগুলো জিনিস আমরা দেখতে পাই, আরও কয়েকজন বুদ্ধিজীবীর কথা উল্লেখ না করলেই নয় হয়েছে, যেমন নবগোপাল মিত্র, যিনি যাকে বলা হতো ন্যাশনাল নবগোপাল, যিনি ন্যাশনাল পত্রিকার অন্যতম সম্পাদক ছিলেন। বঙ্গদর্শনেও নীল বিদ্রোহের বিষয়ে, নীল কদ্দের অত্যাচারের বিষয়ে বিভিন্ন জিনিস প্রকাশিত হতো। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের পত্রিকাতে হিন্দু প্যাট্রিয়টেও আমরা দেখতে পাই তিনি গ্রামে গ্রামে ঘুরে বিভিন্ন তথ্য কাহিনী সংগ্রহ করে তার পত্রিকায় প্রকাশ করতেন। এইভাবে একটা নীলকর সাহেবদের বিরুদ্ধে একটা জনমত জাগ্রত হয়েছিল এবং তৎকালীন সময়ে মহাত্মা শিশির কুমার তিনিও কিন্তু এই নীল বিদ্রোহীদের পক্ষ নিয়েছিলেন। কাজেই দেখা যাচ্ছে যে বাঙালির যে বুদ্ধিজীবী সমাজ, সেই সমাজ কিন্তু নীল বিদ্রোহীদের পক্ষে দাঁড়িয়েছিল এবং তাদের জন্য সক্রিয়ভাবে তারা প্রচেষ্টা চালিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে। এটা গেল। এরপর আমরা উপবিভাগ ঘ-এর 4 এখানে আসছি। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে সভ্যতার বিকাশে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস, এর গুরুত্ব বিশ্লেষণ করো। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, যদিও বিভিন্ন বইয়ে এটা খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করা আছে, তবু দেখো 4 নম্বরে দেওয়া হয়েছে। তোমাদের একটু টেকনিক্যালি এই বুদ্ধি খাটালেই এই প্রশ্নটার উত্তর কিন্তু করা কোনো কঠিন কাজ হবে না। চাকার আবিষ্কারের পর থেকেই সভ্যতার যে চাকা বা অগ্রগমন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা সেই দিশাতে দেখব যে যানবাহন কিভাবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি,
অশ্বারোহণ, বিভিন্ন ধরনের তৎকালীন যে চিরাচরিত যানবাহনগুলো প্রচলিত ছিল সেখান থেকে ধীরে ধীরে আমরা দেখব বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার জেমস ওয়াট, এবং তারপরে আমরা দেখব যে পেট্রোলিয়াম দ্বারা পরিচালিত বাস বা যে সমস্ত গাড়ি সেগুলোর উদ্ভব হলো, এবং ট্রেন লাইন পাতা হলো, রেল লাইন পাতা হলো ভারতে এবং সারা পৃথিবীতে জেমস ওয়াটের ইঞ্জিন চালু হওয়ার পর থেকে। তা মাল পণ্য পরিবহন এবং যাত্রী পরিবহনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এলো। সহজ হলো, সুলভ হলো, গতিশীল হলো। সভ্যতার অগ্রগমনে অবশ্যই যানবাহনের এই যে অগ্রগতি বা উন্নয়ন, সেটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, যা একটা ঐতিহাসিক পরিবর্তন নিয়ে এসছে আধুনিক সমাজে, যেটা আমাদের আজকে জেট প্লেন, সুপারসনিক জেট প্লেন বা রকেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। কাজে এই কথাগুলোই আমাদের লিখতে হবে, এটাই তুলে ধরতে পারলেই কিন্তু পুরো নম্বর পাওয়া যাবে। এরপরে আসছি সংবাদপত্র রূপে সোমপ্রকাশের গুরুত্ব। তোমরা জানো যে দ্বারকানাথ বিদ্যাভূষণ এই পত্রিকাটি প্রকাশ করতেন। এটা নারী উন্নয়নের কথা বিশেষভাবে বলেছে, বাল্যবিবাহ রোধের জন্য এটার সরব ছিল। তারপরে কৌলিন্য প্রথার বিরোধিতা করেছে, নারী শিক্ষার প্রসার, নীলকরদের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সূচিশিল্প, মেয়েদের জন্য বিভিন্ন বিষয়, রাজনীতি এবং ইংরেজদের বিভিন্ন নীতির বিরোধিতা করা, এগুলো তিনি খুব সুচারুরূপে এই পত্রিকায় প্রকাশ করতেন, এবং তার ফলে ইংরেজদের যে শাসন এবং শোষণ, তার বিরুদ্ধে লেখনী চালনা করার জন্য এবং লেখা প্রকাশ করার জন্য শেষ পর্যন্ত এই পত্রিকাটি রাজরোষে পড়ে। এবং আমরা দেখব যে লর্ড লিটন যখন মাতৃভাষা সংবাদপত্র আইন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করছেন, তখন সেই আইনের কোপে পড়ে তাকে মুচলেখা দিতে বলা হয় এবং পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। শেষ পর্যন্ত জনমতের চাপে পড়ে ইংরেজরা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে এবং কিছু বছর পর আবার পত্রিকাটি প্রকাশিত হতে শুরু করে। এই পুরো ইতিহাসটা কিন্তু বলতে হবে, আমি সমগ্রভাবে বলতে পারছি না, সেই সুযোগ নেই। ক্লাসে তোমরা নিশ্চয়ই সেটা জেনেছো বা বইয়েও উল্লেখিত আছে। যাই হোক, এরপরে আমরা আসছি সর্বশেষ বিভাগ, যেটা রেগুলার পরীক্ষার্থীদের জন্য, সেটা হচ্ছে বিভাগ উ। পাঁচের প্রশ্ন, এখানে বড় প্রশ্ন, এটা 8 নম্বরের প্রশ্ন। এখানে একটি কথা আমার বলার আছে, সেটা আমি মাঝে মাঝে ক্লাসে আমি বলি যে তোমাদের 3 নম্বরের প্রশ্নও কিন্তু তৈরি করতে হবে। অনেক ছেলে কিন্তু এটা আমাকে প্রশ্ন করে যে স্যার 3 নম্বরের প্রশ্ন তো দেয় না। আমি কিন্তু তখন বারবার বলি যে পার্ট মার্কিং যখন থাকবে তখন কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকবে, বড় প্রশ্নের সঙ্গে যুক্ত থাকতে পারে। পার্ট মার্কিং হিসেবে কিন্তু 3 নম্বর প্রশ্ন তৈরি করতে হবে। এখানে কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি এই যে 8 নম্বরের প্রশ্নে অন্তত 2টো প্রশ্নের মধ্যে কিন্তু 3 নম্বর প্রশ্ন যুক্ত রয়েছে। তাহলে প্রথম প্রশ্নটা যাচ্ছি, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদেদারের ভূমিকা। তাহলে এই প্রশ্নটার জন্য রয়েছে দেখো 3, কারণ হচ্ছে যে মাস্টারদা সূর্য সেনের অনুগামী প্রীতিলতা ওয়াদেদার, তিনি কিভাবে পাহাড়তলি, চট্টগ্রামের পাহাড়তলির যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেছিলেন, সেই ঘটনার কথা বা ইতিহাসের কথা এবং তার বিপ্লবী কার্যকলাপের ভূমিকার কথা কিন্তু উল্লেখ করতে হবে। লিখতে পারলেই 3 নম্বর পাওয়া যাবে। পার্ট মার্কিংয়ের কোনো পার্ট যদি তুমি না লেখো তাহলে কিন্তু সেই জায়গায় সেই নাম্বারটা কিন্তু তোমার প্রাপ্য থাকছে না, সেটা আগেই বাদ চলে যাচ্ছে। কাজেই 2টো পার্টকেই কিন্তু আলাদা করে উল্লেখ করতে হবে তোমার উত্তরের মধ্যে। এর পরবর্তী পার্টে রয়েছে বিংশ শতকের ভারতে নারী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা কিরূপ ছিল। এটা কিন্তু খুব ডিটেলসে বেশিরভাগ বইতেই নেই, এটা কিন্তু দিয়েছে কিন্তু 5 নম্বর। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা বড় আসবে কোনটা ছোট আসবে। এইটা কিন্তু এবছরে ছোট এসছে, তার মানে আগামী বছরে এটা বড় আসবে না এমন গ্যারেন্টি কেউ কিন্তু দিতে পারবে না। কাজেই সবাইকে সব কিছুই মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকতে হবে, সোজা কথা অন দ্য লাইন পড়তে হবে। তা যাই হোক, আমরা উত্তরের ক্ষেত্রে আসছি। আমরা সংক্ষেপে যেটা বলবো সেটা হচ্ছে নারী জাগরণের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল দীপালি সংঘ, যেটা লীলা রায় নেতৃত্বে পরিচালিত হয়েছিল, যে যারা 12টা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল। লাঠি খেলা
বিভিন্ন প্রতিরক্ষামূলক যে সমস্ত প্রশিক্ষণ মেয়েদেরকে এই দীপালির সঙ্গে দেওয়া হতো, স্বদেশি চিন্তার প্রসার ঘটানো হতো, বিভিন্ন স্বদেশি শিল্প চর্চা করা হতো এবং স্বদেশিয়ানার প্রচার করা, ইংরেজ বিরোধিতা করা ইত্যাদি আন্দোলনে অংশগ্রহণ করার জন্য মেয়েদের উদ্বুদ্ধ করা, এই সমস্তগুলোই ছিল দীপালি সংঘের কার্যাবলী। তাহলে এগুলো কিন্তু বিস্তৃতভাবে উল্লেখ করতে হবে। এরপরে আছে বাংলা ছাপাখানার বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা এবং বহুবিধ কর্মপ্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ দাও। অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মদনমোহন তর্কালঙ্কারকে সঙ্গে নিয়ে 600 টাকা ব্যয় করে 1847 সালে একটি পুরনো যন্ত্র মানে ছাপাখানা ক্রয় করেছিলেন। সেটা অনেক ভাঙাচোরা ছিল, সেটা কোনো রকম সারিয়ে নিয়ে কিন্তু তিনি একটা ইতিহাস সৃষ্টি করলেন ছাপাখানার ক্ষেত্রে। অর্থাৎ তিনি সেই সময় যে কম্পোজ করা হতো, অর্থাৎ কিনা ছাপার জন্য হরফগুলোকে সাজানো হতো আলাদা আলাদাভাবে, সেগুলো প্রায় 1000 খানেক খোপ ছিল, 1000-এর ওপর খোপ ছিল। সেই ছোট ছোট খোপে বিভিন্ন ক খ গ ঘগুলোকে রাখা হতো। সেগুলোকে বিদ্যাসাগর মশাই অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে মাত্র 100টার কাছাকাছি খোপে কমিয়ে আনেন। ফলে যারা কম্পোজিটার অর্থাৎ কিনা যারা এই হরফগুলো সাজাতেন তাদের খুব সুবিধা হয়ে যায়। এবং ছাপা নির্ভুল করার ক্ষেত্রে বিদ্যাসাগর মশাই একটা প্রথম ব্যক্তিত্ব যিনি বাংলায় একটা বিরাট অবদান রেখেছিল। সংস্কৃত কলেজ থেকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি নির্ভুলভাবে আমাদের জন্য যে অন্নদামঙ্গল কাব্যটি সেটি পড়ানো হতো তখন, সেটি কিন্তু আপনি ছেপে দিন। এবং সেটি কিন্তু তিনি নিখুঁতভাবে অন্নদামঙ্গল কাব্যটি একটিও ভুল ছিল না, সেটা কিন্তু ছেপেছিলেন। এবং তিনি গর্ব করে বলতেন, যদি আমার প্রুফ দেখার পর কেউ যদি একটাও ভুল বের করতে পারো তাহলে তাকে পুরস্কৃত করব। তো একবার মাত্র একটি ভুলই কেবল ধরা পড়েছিল, সেটা তিনি অ্যাপ্রিসিয়েট করেছিলেন, গ্রহণ করেছিলেন। কিন্তু তাছাড়া তার ভূমিকা ছিল উজ্জ্বল। এবং শুধু বই তৈরি করা না, বই ছাপানো নয়, সেটাকে বিক্রি করার, বিপণন করার জন্য তিনি সংস্কৃত প্রেস ডিপোজিটরি তৈরি করেছিলেন। এবং প্রথম যে বাঙালি প্রাইমার মদনমোহন তর্কালঙ্কারের, সেটাও কিন্তু তার সংস্কৃত যন্ত্রে এখান থেকেই প্রকাশিত হয়েছিল। বর্ণপরিচয় বা অন্যান্য যে সমস্ত বইগুলো তিনি বেতাল পঞ্চবিংশতি ইত্যাদি, যে সমস্ত শকুন্তলা ইত্যাদি যে বইগুলো অনুবাদ করেছিলেন, সেগুলো সমস্তই কিন্তু এখান থেকে প্রকাশিত হয়েছিল। কাজেই বাংলা প্রকাশনার ক্ষেত্রে বা ছাপাখানার ক্ষেত্রে বিদ্যাসাগর মহাশয়ের অবদান অসামান্য, এটা অবশ্যই স্বীকার করতে হয়। এবং ওই যে নতুন পদ্ধতিতে তিনি ছাপার অক্ষরগুলিকে সাজানোর ব্যাপারটা আবিষ্কার করেছিলেন, সেটি বিদ্যাসাগরীয় 60 বলে পরিচিত ছিল, যেটা কিছুকাল লেটার প্রেস যতদিন চালু ছিল ততদিন পর্যন্ত বিদ্যাসাগরীয় 60 কিন্তু প্রচলিত ছিল। আজ থেকে 30 বছর আগে পর্যন্ত আমরা দেখেছি সেই ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল। যাই হোক, আমরা এবার আসছি সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তার সংক্ষিপ্ত বিবরণ দাও। তোমরা জানো যে বাংলায় সন্ন্যাসী এবং ফকির যারা, তারা কিন্তু নিম্নবর্গের মানুষের সুখ দুঃখের সাথী ছিল। অর্থাৎ মধ্যস্বত্বভোগী এবং ইংরেজদের যে ভূমি রাজস্বের চাপ, সেই চাপ যেমন কৃষক এবং নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের উপরে পড়েছিল, তার জন্য তারা অত্যন্ত দুর্দশাগ্রস্ত ছিল। সেই বিষয়টিকে প্রতিবিধান কল্পে যেমন ভবানী পাঠক, দেবী চৌধুরানীর মতো ব্যক্তিত্বদেরকে আমরা পাই, মধু সাহের মতো ফকিরদেরকে পাই, যারা সম্মিলিতভাবে বিভিন্ন অঞ্চলে ইংরেজ বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। সেই যে বিদ্রোহ 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় হয়েছিল, তার একটি বর্ণনা দিতে হবে, যেটি কিন্তু জন্য বরাদ্দ আছে 5 নম্বর। এবং এর ঐতিহাসিক তাৎপর্য, অর্থাৎ কিনা তার জন্য বরাদ্দ আছে কিন্তু 3 নম্বর। এটাও কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। ঐতিহাসিক তাৎপর্য হচ্ছে এই যে এর ফলে ইংরেজরা বিভিন্ন শাসন ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল এবং বিদ্রোহ দমনের ক্ষেত্রে তাদেরকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। পার্মানেন্ট সেটেলমেন্ট আইনটিকে পুনর্বিবেচনা করার ব্যাপারেও তারা চিন্তাভাবনা শুরু করেছিল। এই ধরনের নানা শাসনতান্ত্রিক পরিবর্তনের কথা এই বিদ্রোহের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই।
এরপরে কেবলমাত্র এক্সটার্নাল যারা তাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা খুব সংক্ষেপে উল্লেখ করছি, যেগুলো আগামী দিনে হয়তো নিয়মিত পরীক্ষার্থীদের জন্য আবার আসতে পারে, আগামীবারেই আসতে পারে, এর কোনো গ্যারেন্টি নেই যে আসবে না। পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে, সবসময় পূর্ণ বাক্যে উত্তর দেওয়ার অভ্যাসটা রাখতেই হবে প্রত্যেকটি পরীক্ষার্থীকে। এখানে প্রথম প্রশ্নটা যেমন রয়েছে বিভাগ 6, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 সালে। এটা আমাদের মনে রাখতে হবে। যত মত তত পথ, শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিতুমিরের প্রকৃত নাম কি? সৈয়দ মীর নিসার আলী। আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠিত হয়? ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল 1867 সালে। দেবেন্দ্রনাথ প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে ব্রহ্মচর্য বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রয়াসী হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে। এটাই কিন্তু বলতে হবে। সর্দার উপাধি তে কে ভূষিত হন? সর্দার বল্লভভাই প্যাটেল। এরপরে 6 দাগের যে উত্তরগুলো বলা হয়েছে, যে কোনো দুটো তিনটে বাক্যে লিখতে হবে। পরিবেশের ইতিহাস বলতে কি বুঝো? যে পরিবেশে আজকে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং আজকে আমরা বুঝতে পারছি যে পরিবেশ সচেতনতা কতটা জরুরি, সেই দিশাতে আমরা কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং অতীতে আমরা কি ধরনের ভুলগুলো করেছি বা সেগুলো সংশোধনের জন্য কি ব্যবস্থা করেছি, এইগুলো যদি আমাদের সঠিকভাবে জানতে হয় তাহলে পরিবেশের ইতিহাস অবশ্যই পড়তে হবে এবং পরিবেশের ইতিহাস নিয়ে যারা কাজ করছেন সেই ইতিহাসবিদদের কথাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। বিপ্লব বলতে কি বোঝায়? আমূল পরিবর্তন, এই বিষয়টাও আমাদের ব্যাখ্যা করতে হবে। সাঁওতাল, দেখো লক্ষ্য করো, এটা কিন্তু আমাদের 3টে প্রশ্ন লিখতে হবে, কিন্তু আছে কিন্তু 2 নম্বর করে, অর্থাৎ কিনা এটা কিন্তু ব্যাখ্যা করে বলতে হবে। যেমন এক কথায় আমি বলছি এটা কিন্তু তা নয়, এটা কিন্তু একটু ডেসক্রিপটিভ ব্যাপারটা, এটা মাথায় রাখতে হবে। সাঁওতাল বিদ্রোহের 2জন নেতার নাম, 2টো নাম উল্লেখ করতে হবে। সিধু কানু, চাঁদ ভৈরব, যা তোমরা বলবে যেগুলো ঠিক সেটাই লিখতে হবে। রশিদ আলী দিবস কেন পালিত হয়? তোমরা জানো আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ছিলেন রশিদ আলী এবং তিনি তাকে যখন বিচারের জন্য আনিত হয় তখন আমরা দেখব যে গর্জে ওঠে বাঙালি সমাজ এবং ভারতবর্ষে জুড়ে একটা প্রতিবাদ ধ্বনিত হয় এবং 12ই ফেব্রুয়ারি তারিখে রশিদ আলী দিবস পালিত হয়েছিল, এটা আমরা দেখতে পাই। এবং তাকে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। এই সমস্ত বিষয়গুলো আমাদের উল্লেখ করতে হবে। শ্রীনিকেতন কি উদ্দেশ্যে গড়ে উঠেছিল? এটাও একটা প্রশ্ন রয়েছে। শ্রীনিকেতন মূলত পল্লী শিক্ষা সংগঠনের জন্য গড়ে উঠেছিল। পল্লী শিল্প, কৃষি ইত্যাদি নানা বিষয়, বয়ন শিল্প, হস্তশিল্প, চর্মশিল্প, কৃষি বিদ্যা, কাষ্ঠশিল্প, হাতে কলমে যাতে কাজ শিখে মানুষ তার জীবিকা অর্জন করতে পারে, অর্থাৎ কর্মমুখী শিক্ষা, এই শিক্ষা প্রবর্তনের জন্য রথীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথের ছেলে, তার নেতৃত্বে এই শ্রীনিকেতন গড়ে ওঠে। আজও সেই ধারা বহন করে চলেছে। রবীন্দ্রনাথের আদর্শকে অবলম্বন করে রথীন্দ্রনাথ কৃষিবিদ্যা শিক্ষার জন্য তিনি আমেরিকায় গমন করেছিলেন। অত্যন্ত ভালো ছাত্র ছিলেন তিনি। ফিরে এসে কিন্তু এই পল্লী উন্নয়ন, পল্লী চিন্তা, সমাজ উন্নয়ন এবং কৃষিবিদ্যা শিক্ষার জন্য এই কেন্দ্রটি নেতৃত্ব দিয়েছিলেন। এই বিষয়টি কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে আমরা মোটামুটি সমস্ত প্রশ্নেরই উত্তর তোমাদের জানালাম। তোমরা আশা করি বুঝতে পারলে সবাই, এবং সেই যা ভুল ত্রুটি হয়ে গেছে সেই নিয়ে আর আলোচনা করে কোনো লাভ নেই, আবার সামনের দিকে দেখতে হবে। কিন্তু আমি তাদেরকে বলবো যারা আগামীবার পরীক্ষা দিচ্ছ বা দেবে, তারা কিন্তু এই ভিডিওটার থেকে শিক্ষা নাও যে কী ধরনের প্রশ্ন আসে এবং তার জন্য তোমাদের কি প্রস্তুতি নিতে হবে। ক্লাস করা, বই পড়া, একাধিক বই পড়া এবং অন দ্য লাইন প্রত্যেকটি লাইন ধরে ধরে পড়া এবং প্রতিটি বিষয় বিস্তৃতভাবে জানা, এটার দরকার আছে। না হলে কিন্তু এই ইতিহাসের পরীক্ষায় অন্ততপক্ষে ভালো নম্বর পাওয়া কখনোই সম্ভব হবে না। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করার জন্য।